বিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের জগৎ। প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনে মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ খবর নিয়ে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রিধিমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে এক তরুণ মিসাইল তৈরি করেছেন। এই তরুণ উদ্ভাবকের নাম মীর মোহাম্মদ ফারবি হাসান পায়েল। বর্তমানে তিনি সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে যে বস্তুটিকে মিসাইল বলা হচ্ছে, পায়েল স্পষ্ট করেছেন যে সেটি আসলে একটি আনগাইডেড রকেট। এক্স্যাক্টলি এটা কোনো মিসাইল না, এটা হচ্ছে আমার আনগাইডেড রকেট। এটি মূলত পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে ফ্লাইটের স্ট্যাবিলিটি এবং বায়ুমণ্ডলের তাপমাত্রার মতো বিভিন্ন ডেটা সংগ্রহের জন্য। তবে প্রাযুক্তিক এবং লজিস্টিক সহায়তা পেলে এটাকে মিসাইলে রূপ দেওয়া সম্ভব। এটার সমস্যার কথা যদি বলি, এক্ষেত্রে ওই যে ক্ষেপণাস্ত্রটা শব্দটা উল্লেখ করাতে বিভিন্ন আইনি জটিলতায় পড়ার সম্মুখীন হওয়ার হচ্ছেটা কি। রকেটটি তৈরিতে খরচ হয়েছে মাত্র 6 থেকে 7,000 টাকা এবং এটি 1.5 কিলোমিটার বা 1500 মিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। প্রয়োজনীয় সরঞ্জাম এবং হাই লেভেল প্রফেলেন্ট পেলে এর রেঞ্জ প্রাথমিকভাবে 20 কিলোমিটারের বেশি করা সম্ভব। একটা ফ্লাইট হচ্ছে উত্তরাতে, বাট আমি ভাবি না যে এটা 1.5 কিলোমিটার চলে যাবে। পায়েলের প্রযুক্তির প্রতি আসক্তি ছোটবেলা থেকেই। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই তিনি প্রোগ্রামিং শেখা শুরু করেন এবং 2020 সাল থেকে পুরোদমে রোবোটিক্সের সাথে যুক্ত হন। গবেষণার খরচ চালানোর জন্য তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাইনাল ইয়ার প্রজেক্ট তৈরি করে দেন এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ নিজের গবেষণায় ব্যয় করেন। আমার ইউবি ড্রোন আছে, এয়ার কম্ব্যাট ড্রোন আছে, যেটা হচ্ছে যে আমার ড্রোন থেকে আমরা শুট করতে পারবো আর কি। একটা নির্দিষ্ট পরিমাণে পেলোড নিয়ে এটা উঠতে পারে। শুধু রকেট নয়, আরও বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছেন পায়েল, যার মধ্যে রয়েছে রোবোটিক হ্যান্ড, যা ইতিমধ্যে বাজারে লঞ্চ করা হয়েছে। এছাড়া আছে ড্রোন প্রযুক্তি। তিনি এগ্রিকালচারাল ড্রোন, ইউভি ড্রোন এবং সামরিক ব্যবহারের জন্য কম্ব্যাট ড্রোন নিয়ে কাজ করছেন। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় নজরদারি এবং অপরাধ দমনে এই ড্রোনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। এটা সাধারণত আমি তৈরি করেছি যে দুর্গম এরিয়াগুলোতে আমাদের মিশন পরিচালনার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকাতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে। আমাদের পাহাড়ে চোরাচালান, বিভিন্ন অবৈধ কার্যকলাপগুলো বন্ধ হয়ে যাবে, আর অন্যদিকে আমাদের সামরিক বাহিনীগুলোও সেফ থাকবে। পায়েলের স্বপ্ন বাংলাদেশে একটি টেক ইন্ডাস্ট্রি বা স্কাই রোবোটিক ল্যাব গড়ে তোলা, যেখানে ড্রোন এবং বিভিন্ন উন্নত যন্ত্রপাতি তৈরি হবে। রকেট উৎক্ষেপণের পারমিশন এবং উন্নত কেমিক্যাল সংগ্রহের ক্ষেত্রে সরকারি সহযোগিতা পেলে দেশীয় প্রযুক্তিতেই শক্তিশালী ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। 13 মার্চ থেকে দেশে কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়। প্রাথমিকভাবে 3টি ট্রেনে যাত্রীরা সুবিধা পাচ্ছেন। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। 13 মার্চ থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়। প্রাথমিকভাবে 3টি ট্রেনে যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় BSCL রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কানেক্টিভিটি চালু করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা এখন থেকে ট্রেনের ভেতরেই স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই তো সুবিধাই হলো, পরিবারের ভিডিও কলে কথা বলতে পারলাম, দেখাইতে পারলাম, নিজের খুশিটা শেয়ার করতে পারলাম। আমি হ্যাপি। সরকারের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের সকল বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দেশের কানেক্টিভিটি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে।
তারই ধারাবাহিকতায় চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। স্টারলিংক লাগানো হয়েছে, তো এখানে স্পিড পাওয়া যায় বলো। আমাদের ইন্টারনেটটা যদি সমস্ত জায়গাতেই থাকে, ট্রেন, বাস বা যে কোনোখানেই থাকে, তাহলে খুবই উপকার হয় যাত্রীদের ক্ষেত্রে। অনলাইনে থাকতে পারবো, কানেক্টেড, সবার সাথে কানেক্ট করতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো ভিডিও কলে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ট্রেনের ইন্টারনেট সার্ভিস যাত্রীদের ট্রেন সার্ভিসের প্রতি আগ্রহ বাড়াবে। কেউ এখন চাইলে আসলে এসে অফিসের কাজ করতে পারবে ট্রেনে বসে। হ্যাঁ, কেউ চাইলে মনে করেন মিটিং করতে পারবে, হেভি ডিউটি ইন্টারনেট ডেটা কানেক্টিভিটি বেস কাজ যেগুলো করতে পারবে। কেউ যদি ফ্রিল্যান্সিং করে সেও কিন্তু ট্রেনে বসে এটা করতে পারবে। সরকারের ইশতেহার অনুযায়ী বিএসসিএল দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে কাজ করে যাচ্ছে। চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর ফলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন এবং রেলওয়ে ভ্রমণ হবে আরও আধুনিক ও সুবিধাজনক। যাত্রাপথে সব জায়গাতে নেটওয়ার্কটা সমানভাবে থাকে না, সেক্ষেত্রে যদি আমরা নেটওয়ার্কের সাথে যদি কানেক্টেড থাকতে পারি, আই থিঙ্ক এটা অনেক কমফোর্টেবল একটা জার্নি হবে। সময় স্টেশনে আসলে নেট অফ হয়ে যায়, সেক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার এটা মানুষের আরেকটি আসলে রোল মডেলের দিকে এগিয়ে যাবে। নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের সাথে থাকতে পারতেছি, আমাদের অনেক কিছু দরকার পড়ে ইন্টারনেটের কারণে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য নন স্টপ ও অধিক চাহিদা সম্পন্ন আন্তনগর ট্রেনগুলোতেও স্টারলিংক ভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এতে ট্রেনের ভেতরে বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ সহজেই করতে পারবে। মেটা দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এবার প্রতিষ্ঠানটি মল্টবুক নামে একটি নতুন ধরনের সামাজিক নেটওয়ার্ক কিনে নিয়েছে, যেখানে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বটগুলো একে অপরের সঙ্গে কথা বলতে পারে। মেটা জানিয়েছে চুক্তির ফলে মল্টবুকের টিমকে তাদের মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবে যুক্ত করা হবে। এর মাধ্যমে মানুষ ও ব্যবসার জন্য এআই এজেন্টকে আরও কার্যকরভাবে কাজ করানোর নতুন উপায় তৈরি করা হবে। মল্টবুক মূলত চলতি বছরের জানুয়ারিতে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শুরু হয়েছিল। এখানে এআই প্রোগ্রামগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, এমনকি কখনো কখনো তাদের মানব ব্যবহারকারীদের নিয়েও গসিপ করতে দেখা গেছে। এই প্ল্যাটফর্মটি প্রযুক্তি খাতে বেশ আগ্রহ তৈরি করেছে, কারণ এতে কম্পিউটার নিয়ন্ত্রিত কথোপকথনের নতুন ধরন দেখা যাচ্ছে। তবে একই সঙ্গে এআই এর স্বয়ংক্রিয়তা নিয়ে সাইবার নিরাপত্তা ও নৈতিকতার উদ্বেগও তৈরি হয়েছে। মল্টবুকের পদ্ধতি দ্রুত বিকাশমান এআই প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন ও অভিনব পদক্ষেপ। প্রযুক্তি কোম্পানিগুলো বর্তমানে তথাকথিত এআই এজেন্ট তৈরিতে ব্যাপক বিনিয়োগ করছে। এগুলো এমন বট যেগুলো মানুষের হয়ে জটিল কাজ পরিকল্পনা করে সম্পন্ন করতে পারে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এবছর তাদের এআই প্রকল্পে বিনিয়োগ আরও বাড়ানো হবে। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটা দ্রুত বাড়তে থাকা স্টার্টআপ ও বিভিন্ন অংশীদারিত্বে বিনিয়োগ করছে, যাতে তারা অপর দুই প্রতিষ্ঠান ওপেন এআই ও গুগল এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে পারে। মল্টবুক তৈরি করা হয়েছে ওপেনক্ল নামের একটি এআই টুল দিয়ে। এটি ব্যবহারকারীর কম্পিউটারে ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে কাজ করে এবং ইমেইলে লেখা অ্যাপ তৈরি করা বা অ্যাপয়েন্টমেন্ট পরিচালনার মতো কাজ করতে পারে। ব্যবহারকারীর ওপেনক্লকে তাদের ডিভাইস নিয়ন্ত্রণ করার অনুমতি দিতে পারেন এবং এর মাধ্যমে এআই এজেন্টকে বিভিন্ন কাজ করাতে পারেন। মল্টবুকের সঙ্গে যুক্ত করলে দেখা যায় সেই এআই এজেন্টকে অন্য বটের সঙ্গে কিভাবে যোগাযোগ করছে। ওপেনক্ল এর নির্মাতা পিটার স্টেইনবার্গারকে ফেব্রুয়ারিতে নিয়োগ দিয়েছে ওপেন এআই। স্টেইনবার্গার ভবিষ্যতের এমন ব্যক্তিগত এআই এজেন্ট তৈরিতে কাজ করবেন যেগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে মানুষের জন্য উপকারী কাজ করবে। 2025 সালের শেষ দিকে ওপেন সোর্স হিসেবে চালু হওয়ার পর থেকে অনেক ডেভেলপার ওপেনক্ল ব্যবহার শুরু করেছেন। তবে কিছু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করেছেন, এই ধরনের এআই টুলকে ব্যক্তিগত ডিভাইসের সঙ্গে যুক্ত করলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। এই
প্রথম এমন একটা যুদ্ধ দেখা যাচ্ছে যেখানে এআই নেহাত কেয়ারনি কাজ করছে না, বরং প্রায় স্টেজ ম্যানেজারের মতো আলো আধারে প্রবেশ প্রস্থান সংলাপ সব একাই সামলে দিচ্ছে। এখানে আধুনিকতার যে প্রশংসা লুকিয়ে আছে তা যেমন চমকপ্রদ তেমনি ভয়ঙ্কর। যুদ্ধ এখন আর কেবল বন্দুকের ব্যবসা নয়, ড্যাশবোর্ডের ব্যবসা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্র প্রায় 1000টি লক্ষ্যবস্তু বাছাই ও অগ্রাধিকার নির্ধারণ করতে ম্যাভেন স্মার্ট সিস্টেম ব্যবহার করেছে। রয়টার্স বলছে, এই তকমা কার্যকর হওয়ার ফলে পেন্টাগনের জন্য কাজ করা ঠিকাদারেরা অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। আধুনিক রাষ্ট্রের এই দ্বিমুখিতা নতুন কিছু নয়। 2003 সালের ইরাক আক্রমণের সময় এই ধরনের টার্গেট চিহ্নিতকরণে প্রায় 2000 জন বিশ্লেষক লাগত, আর এখন সেই কাজ নাকি প্রায় 20 জনের আশপাশে নামিয়ে আনা গেছে। যুদ্ধ যেন হয়ে উঠবে একটি নির্বিঘ্ন সফটওয়্যার প্রসেস। ম্যাভেন নাকি কেবল টার্গেটই বানায় না, কখনো কখনো কোনো ইউনিট কোন মিশনে যাবে সে মেল বন্ধনেও সাহায্য করে। এআই এখন ড্রোন নেভিগেশন, নজরদারি ও তথ্য প্রক্রিয়াকরণে বড় ভূমিকা নিয়েছে। গাজায়ও বিভিন্ন এআই ব্যবস্থা ব্যবহৃত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক প্রাক্তন চিফ অফ স্টাফ বলেছেন, একটি সিস্টেম প্রতিদিন প্রায় 100টি টার্গেট তৈরি করতে পারত, সেখানে আগে বছরে প্রায় 50টিরও মতো হতো। যুক্তরাষ্ট্রের 18তম এয়ারবর্ন কোরের মানব বিশ্লেষকেরা যেখানে প্রায় 84% সময় সঠিক অবজেক্ট শনাক্ত করতে পেরেছেন, সেখানে ম্যাভেনের সাফল্যের হার প্রায় 60%। গবেষক ও বিশ্লেষকেরা বহুদিন ধরে বলে আসছেন, এআই যদি দীর্ঘদিন ধরে এই বিশ্লেষণাত্মক কাজ করতে থাকে তবে মানব অপারেটরদের নিজেদের ভুল ধরার ক্ষমতা ক্ষয়ে যেতে পারে। মানুষ ভাবতে শুরু করে মেশিন যখন দেখেছে নিশ্চয়ই ঠিকই দেখেছে। এটিই হলো অটোমেশন বায়াসের যুদ্ধ সংস্করণ। আরেকটি জিনিস লক্ষণীয়, পেন্টাগন, প্রতিরক্ষা ঠিকাদার, এআই কোম্পানি, নৈতিকতা বিষয়ক জনসংযোগ, আদালত, বাজার সব একসঙ্গে জড়িয়ে গেছে। একদিকে অ্যানথ্রপিক নীতিগত সীমা টানতে চাইছে বলে দাবি করেছে, আবার পেন্টাগন সেটিকে নিজেদের কাজের বাধা হিসেবে দেখছে। গাজা ও ইউক্রেন যুদ্ধে এআইয়ের উপস্থিতি ছিল। ইরানে এসে মনে হচ্ছে এআই আর নেপথ্য চরিত্র নেই, বরং কুশীলবদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে। তবু এআই যুদ্ধ চালাচ্ছে কথাটা আক্ষরিক অর্থে বলা হয়তো ঠিক হবে না, কারণ অস্ত্র এখনও মানুষই চালায়, রাষ্ট্রই সিদ্ধান্ত নেয়, কমান্ড চেইনও রয়ে গেছে। উদ্বেগটা শুধু প্রযুক্তিগত নয়, বরং নৈতিক, রাজনৈতিক এবং সভ্যতাগত। যুদ্ধ বরাবরই মানুষকে পশু করে। এআই যুদ্ধের সম্ভাব্য সর্বনাশ হলো এবার মানুষ পশু না হয়েও পশুত্বকে আরও সুশৃঙ্খল করতে শিখছে। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো ঘুরতে যাওয়ার আগে গুগল ম্যাপসের 3টি টিপস সম্পর্কে। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। দর্শক, এবার চলুন আমরা জেনে নিই ঘুরতে যাওয়ার আগে গুগল ম্যাপসের 3টি টিপস সম্পর্কে। ব্যাগ গোছানো শেষ, যার প্রস্তুতিও সম্পন্ন। গন্তব্যে পৌঁছাতে আমাদের প্রায় সবারই ভরসার নাম গুগল ম্যাপস। নতুন কোনো জায়গা খোঁজা বা রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তায় জ্যাম কেমন সব কিছুর সমাধান এই এক অ্যাপেই। তবে আমরা অনেকেই শুধু রাস্তায় বের হওয়ার পরে ম্যাপস চালু করি, কিন্তু আপনি কি জানেন বাসা থেকে পা বাড়ানোর আগেই গুগল ম্যাপস আপনার ভ্রমণটাকে আরও সহজ ও নিখুঁত করে তুলতে পারে। একটু আগাম প্রস্তুতি নিলে রাস্তার অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন আজ জেনে নেই গুগল ম্যাপসের এমন 3টি দারুণ টিপস সম্পর্কে যা ভ্রমণের আগে আপনার ভীষণ কাজে আসবে। আমরা সবসময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকি ঠিকই, কিন্তু রাস্তায় বের হলে সব জায়গায় যে মোবাইল নেটওয়ার্ক পূর্ণ মাত্রায় পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে পাহাড়ি বা দুর্গম কোনো এলাকায় গেলে নেটওয়ার্কের সমস্যা খুবই সাধারণ ব্যাপার। এই বিপদে ত্রাতা হতে পারে গুগল ম্যাপসের অফলাইন ফিচার। ইন্টারনেট না থাকলেও এটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে। কিভাবে করবেন? অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপের ওপরের ডান কোণায় আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন। এরপর অফলাইন ম্যাপস নির্বাচন করে সিলেক্ট ইওর ওন ম্যাপ ক্লিক করুন।
এবার ম্যাপটি জুম করে বা আঙুল দিয়ে টেনে আপনার গন্তব্যের এলাকাটি স্ক্রিনে আনুন। ম্যাপটি আপনার ফোনে কতটুকু জায়গা নেবে তাও নিচে লেখা থাকবে। সব ঠিক থাকলে ডাউনলোড বাটনে ট্যাপ করুন। অফলাইন ম্যাপের সেটিংসে গিয়ে আপনি চাইলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার অপশনও চালু করে রাখতে পারেন। আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু এখন যদি ম্যাপের রাস্তার খোঁজ নেন তবে ম্যাপ আপনাকে এই মুহূর্তের জ্যাম বা ট্রাফিকের উপর ভিত্তি করে সময় দেখাবে। আগামীকাল ঠিক ওই সময়ে রাস্তায় কেমন জ্যাম থাকবে তা কিন্তু আপনি এখনকার ম্যাপ দেখে বুঝতে পারবেন না। গন্তব্যের রাস্তা বের করার পর উপরের দিকে থাকা ড্রপ ডাউন মেনু থেকে আপনি ঠিক কবে এবং কখন রওনা দিতে চান তা নির্দিষ্ট করে দিতে পারেন। গুগল ম্যাপস হয়তো ভবিষ্যৎ হুবহু দেখতে পায় না, কিন্তু তাদের কাছে থাকা বিশাল ডেটাবেস ঘেঁটে ওই দিন এবং ওই নির্দিষ্ট সময়ে রাস্তায় সাধারণত কেমন জ্যাম থাকে তার উপর ভিত্তি করে আপনাকে পৌঁছানোর একটি সম্ভাব্য সময় জানিয়ে দেবে। ফলে আপনি আগেভাগেই যাত্রার নিখুঁত পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, যাওয়ার ঠিক আগ মুহূর্তে বর্তমান জ্যামের অবস্থা দেখতে সেটিংটি আবার প্রেজেন্টে ফিরিয়ে আনতে ভুলবেন না। পরিবার বা বন্ধুদের নিয়ে কোনো ক্যাফে বা শপিং মলে যাওয়ার আগে অনেকেই চান অতিরিক্ত ভিড়ভাট্টা বা কোলাহল এড়িয়ে চলতে। আবার কেউ কেউ হয়তো জমজমাট জায়গাই বেশি পছন্দ করেন। আপনার পছন্দ যেমনই হোক না কেন, গন্তব্যের ভিড় সম্পর্কে গুগল ম্যাপস আপনাকে আগে থেকেই চমৎকার ধারণা দিতে পারে। কিভাবে দেখবেন? ম্যাপে স্ক্রল করার সময় আপনি যদি দেখেন নির্দিষ্ট কোনো এলাকায় মানুষের অনেক জটলা বা ভিড়, তবে সেখানে বিজি এরিয়া নামে একটি লেবেল দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ওই এলাকার ভিড়ের বিস্তারিত তথ্য চলে আসবে। এছাড়া আপনি ম্যাপে নির্দিষ্ট কোনো জায়গায় সিলেক্ট করে তার ইনফো কার্ডটিও দেখতে পারেন। সেখানে একটি বার চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখানো হয় সপ্তাহের কোন দিন বা কোন সময়ে জায়গাটিতে সবচেয়ে বেশি ভিড় বা কম ভিড় থাকে। এমনকি মানুষ সাধারণত সেখানে গড়ে কতক্ষণ সময় কাটায় তাও জানা যায় এখান থেকে। অপরাধ শনাক্ত সম্পর্কিত বিজ্ঞানে আঙ্গুলের ছাপ নকল অসম্ভব বলে দাবি করা হয়। যদিও কেউ আধুনিক কলাকৌশল অবলম্বন করে এই ব্যাপারে আপাতত সফল হয়, অনুবীক্ষণ যন্ত্রের পরীক্ষায় সেই নকল ধরা সম্ভব। কারো আঙ্গুলের চামড়া পুড়ে বা সাময়িকভাবে নষ্ট হলেও পরে নতুন চামড়া একই ধরনের ছাপ তৈরি হয়। আধুনিক যেসব যন্ত্র আঙুলের ছাপ স্ক্যান করে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করে, অথবা যেসব এটিএম মেশিন আঙুলের ছাপ শনাক্ত করে গ্রাহককে টাকা দেয়, সেখানে জালিয়াতির একটি আশঙ্কা থাকে। যেমন কেউ কারো আঙুল কেটে এটিএম মেশিনে তার ছাপ ব্যবহার করে টাকা তুলে নিতে পারে। তাই এখন অত্যাধুনিক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন ব্যবহার করা হয়। এই যন্ত্রটি একই সঙ্গে ব্যক্তির জৈবিক ও সাংকেতিক তথ্য সমন্বয় করতে পারে। মেশিন বুঝতে পারে আঙুলটি নিষ্প্রাণ না সজীব, কারণ ছাপ নেওয়ার সময় তাতে রক্ত প্রবাহিত হচ্ছে কিনা সেটাও যন্ত্র বুঝতে পারে। তাই কারো কাটা আঙুল ব্যবহার করে এই মেশিনকে ফাঁকি দেওয়া যায় না। আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য ব্যবহৃত স্ক্যানার মেশিনগুলো থেকে যেসব রশ্মি বিকিরণ ঘটে তা স্বাস্থ্যের ক্ষতি করে কিনা এ বিষয়টি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তবে বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষা সহ বিভিন্ন সময় আমাদের দেহ বিভিন্ন রশ্মি দিয়ে পরীক্ষা করা হয়। ওইসব ক্ষেত্রেও শরীরের কতটা ক্ষতি হয় তা নিয়ে বিতর্ক আছে। ক্ষতিকর প্রমাণিত হলে হয়তো এ ধরনের যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা বদলানো হতে পারে। গবেষণায় দেখা গেছে আজকের দিনের মানুষ 40 বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত হাঁটে। বিশেষ করে বড় ও ব্যস্ত শহরগুলোতে দ্রুত হাঁটা এই গড় আগের চেয়ে অনেক বেশি। গবেষকরা বিশ্বের বিভিন্ন বড় শহরের পথচারীদের হাঁটার গতি পর্যবেক্ষণ করেন। নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করতে একজন মানুষের ঠিক কতটা সময় লাগছে তা মাপা হয়। এরপর সেই তথ্য আগের দশকগুলোর গবেষণার ডেটার সঙ্গে তুলনা করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন। আধুনিক জীবনে মানুষ আগের চেয়ে অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে চলাফেরা করছে। এক কথায় বলতে গেলে মানুষের জীবনের গতি বাড়ার কারণেই হাঁটার গতিও পাল্লা দিয়ে বেড়েছে। কিন্তু কেন মানুষ দ্রুত হাঁটছে? গবেষকদের মতে এর পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। ব্যস্ত জীবনযাপন। শহুরে জীবন অনেক বেশি দ্রুত গতির। কাজের চাপ, সময়ের অভাব এবং দৈনন্দিন নানা দায়িত্ব মানুষকে দ্রুত চলতে বাধ্য করছে। অর্থনৈতিক উন্নয়ন। যেসব শহর অর্থনৈতিকভাবে বেশি উন্নত সেসব জায়গায় জীবনের গতিও সাধারণত দ্রুত হয়।
কারণ সেখানে সময় ও টাকা একে অপরের সমানুপাতিক। তাই মানুষ সময় বাঁচাতে যত দ্রুত সম্ভব হাঁটার চেষ্টা করে। শহরের পরিবেশ, অতিরিক্ত ভিড়, যানজট এবং যে কোনো মূল্যে সময় বাঁচানোর মানসিকতা মানুষকে দ্রুত হাঁটার এই অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছে। দ্রুত হাঁটার কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে, যেমন এটি শারীরিকভাবে বেশ উপকারী, হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং শরীরের ফিটনেস বজায় রাখতে সাহায্য করে। তবে এটি আধুনিক জীবনের মানসিক চাপ ও তাড়াহুড়োর একটি প্রতিফলনও হতে পারে। আধুনিক পৃথিবীতে জীবনের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মানুষের হাঁটার গতিও। এটি একদিকে যেমন একটি স্বাস্থ্যকর অভ্যাসের ইঙ্গিত দেয়, তেমনি অন্যদিকে আমাদের ব্যস্ত ও চাপপূর্ণ জীবনযাপনের বাস্তব চিত্রও তুলে ধরে। ওয়েন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিতে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসবো প্রযুক্তি আরও নতুন নতুন উদ্ভাবনের খবর নিয়ে। আর সেই পর্যন্ত ওয়েন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।